টানা 3 ঘন্টা ধরে নন স্টপ লাইভ রয়েছে আমি এবং স্বর্ণালী। এই মুহূর্তে একের পর এক ডেভেলপমেন্ট, একের পর এক লাইভ আপনাদের সামনে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। প্রত্যেকটা ডেভেলপমেন্ট, প্রত্যেকটা লাইভ এই মুহূর্তে গোটা ভারত এই মুহূর্তে রিপাবলিক বাংলার দিকে তাকিয়ে রয়েছে। অপারেশন সিঁদুর বা অপারেশন সিন্দুর দ্বিতীয় স্বর্ণালী আমরা শুরু করে দিয়েছি। এবার মনে হচ্ছে তৃতীয় হতে চলেছে। আরো একবার ঘড়ির কাঁটায় রাত 10:35 আমরা জেগে রয়েছি, আপনারাও জেগে থাকুন। গোটা দেশ জেগে আছে, দেশ রয়েছে দেশের সেনাদের সঙ্গে, কারণ এই মুহূর্তে ভারতের আকাশে অকাল দীপাবলি হয়েছে আর পাঞ্জাবে এবার বাকিটা হবে, কারণ এবার আমাদের টার্ন। 8টা মিসাইল, তার সঙ্গে F-16, JF-17 সমস্ত আমাদের দিকে তাক করে রেখেছিল পাকিস্তান। আমাদের দেশের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সুদর্শন চক্র সবকটাকে মেরে নামিয়ে দিয়েছে, কারণ আমাদের দেশ কৃষ্ণের পুজো করে, কৃষ্ণ বাঁশিও বাজায়, প্রয়োজনে সুদর্শন চক্র ধরে। এবং আমরা জানি আমাদের দেশ, এই দেশই আমরা গীতা ফলো করে চলি, অভ্যুত্থানম অধর্মস্য, অতএব প্রত্যেক মুহূর্তে ধর্ম সংস্থাপনাথায় সম্ভবমি যুগে যুগে বলি আমরা। যখনই অধর্মের অভ্যুত্থান হয় তখনই প্রয়োজনে সুদর্শন চক্র ব্যবহার করতে হয়, আমরা সেটা করছি এবং ধ্বংস হচ্ছে পাকিস্তান এবং তার পাশাপাশি শুরু হয়ে গেছে ময়ূর। এবং তার পাশাপাশি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। দীপাঞ্জন চক্রবর্তীর নিজেরও খুব ফেভারিট হচ্ছে সুদর্শন চক্র, কারণ আমরা অনেকেই জানি, এই গল্প আমরা আগেও শুনেছি, এনএসজির কিন্তু ইনসিগনিয়া বা লোগো হচ্ছে সুদর্শন চক্র। সুদর্শন চক্র সাধারণত ব্যবহার করা হয় না, কিন্তু যখন ব্যবহার করা হয় নৃশংসভাবে ব্যবহার করা হয়। এবং এনএসজিকেও সাধারণত বিভিন্ন কাজে ব্যবহার করা হয় না, যখন এনএসজি ঢোকে নৃশংসভাবে কাটতে যায়। দীপাঞ্জন চক্রবর্তী আবার সুদর্শন চক্রের ব্যবহার করা হচ্ছে, আমাদের S-400 আমাদের মিসাইলসগুলো ব্যবহার করা হচ্ছে, এয়ার ডিফেন্স সিস্টেম লাহোরে পৌঁছে গেছে। কি আপডেটস? আমি এটা বলছিলাম ময়ূক বহুদিন ধরে, যে আমরা ভারতবর্ষের মানুষ, সনাতনী হিন্দু সমাজ, কৃষ্ণের পূজা করি, বিষ্ণুর পূজা করি, তো আমাদের বাসীকে এবার বিশ্রাম দেওয়ার সময় হয়েছে, হাতে সুদর্শন চক্র নিয়ে আসার সময় এসে গেছিল। অনেকদিন ধরে বলছি, সেই সুদর্শন চক্র এসেছে। আমি মনের অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে ফাইনালি সুদর্শন চক্র নিয়ে আসলেন। 71-এ আমরা আনিনি, 65-তে আনিনি, তখন যদি 99 আনিনি, যদি আনতাম আজকে এই দিন দেখতে হতো না। আমি ব্যক্তিগতভাবে যা দেখছি, আমি তোমাকে একটা কথা বলি ময়ূর, এই পাক অকুপাইড কাশ্মীর, এই পাক অকুপাইড কাশ্মীরে আমি নিজের শরীরে রক্ত ঝরিয়ে এসেছি। আমার বেশ কিছু সহকর্মীকে ওখানে ছেড়ে দিয়ে আসতে হয়েছিল, তাদের মৃতদেহ বহন করে নিয়ে আসতে পারি। ওই পাক অকুপাইড কাশ্মীরে যেদিন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উঠবে, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। আমি যাব ওই রক্তের ঋণ শোধ করতে। দেখো, সরি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম। এনিওয়ে, এন্ড অফ দ্য ডে মানুষ আমরা, কত কথা মনে পড়ছে। কিন্তু আমি একটা কথা বলি, এবার যেন পাকিস্তানকে আর না ছেড়ে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হোক, যেটা আমি আজকে সন্ধ্যাতেই স্বর্ণালীর অনুষ্ঠানে বলছিলাম। 71 সালে 93,000 পাক সৈন্যের প্যান্ট খুলে নেওয়া হয়েছিল, অফিসিয়াল স্ট্রিপিং ডাউন সেরিমনি, তার ফটোগ্রাফও আছে, কিন্তু সেই প্যান্ট ফেরত দেওয়া হয়েছিল। এবার আমরা আর কিন্তু ট্রাউজার ফেরত দেব না। আর ব্যক্তিগতভাবে আমাদের চাই। দীপাঞ্জন দা, আমি একটু থামাচ্ছি, এই গল্পটা আরেকটু বিস্তারে বলা উচিত, তার কারণ এটা কিন্তু ঐতিহাসিক দলিল। পাকিস্তান বলেছিল ওই 90,000 সৈন্যকে ফেরত নেবে না, এবং আমরা বেশি কিছু করিনি, আমরা কিছু জিনিসপত্র রেখে দিয়েছিলাম, এবং পরে তখন লাইভ টেলিভিশন ছিল না, পরে আমরা সেগুলো মিডিয়া ইনভাইট করে সেই সেরিমনি দেখিয়েছিলাম। একটু যদি এই গল্পটা বলেন। দেখো ময়ূক, এটা আমি পুরো শ্রদ্ধা রেখে, সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলি, তখন জেনারেল ব্রার গেছিলেন বাংলাদেশ, বা তখনও তো ইস্ট পাকিস্তান, ফিল্ড মার্শাল শাহ মানেকশার অর্ডারে। ফিল্ড মার্শাল শাহ মানেকশা কিন্তু একটু নরম একটা জায়গায় দেখিয়ে বলেছিলেন যে দেখো, এন্ড অফ দ্য ডে আমিও কিন্তু সোলজার, তুমিও সোলজার। পাকিস্তানের সেনারা, তারা জেনারেল নিয়াজির কথায় চলছে, কিন্তু তারাও সোলজার। এবং এটা অফিসিয়ালি তুমি ছবি পেয়ে যাবে, আমি তোমাকে ডেফিনেটলি কালকে সেই ছবি পাঠাবো। অফিসিয়ালি প্যান্ট খুলে নেওয়া হয়েছিল ওই হাজার হাজার পাকিস্তানি সৈন্যদের। জেনারেল ফিল্ড মার্শাল শাহ মানেকশার অনুরোধে সেই ট্রাউজার ফেরত দেওয়া হয়। এবার আমরা ফেরত দেব না। এবার আমরা এই জেনারেল যে আমির, এরও আমরা প্যান্ট খুলে নেব, আর এই শাহবাজ শরীফেরও প্যান্ট খুলে নেব।
যে অনেক হয়েছে, এবার এই পাকিস্তানকে আমাদের গুড়িয়ে দিতে হবে। কিছুদিন, 2 দিন 3 দিনের জন্য অন্তত আমাদের ভারতকে ইসরায়েল হতে হবে। ইসরায়েল যেমন হামাসকে গুড়িয়ে দিয়েছে, হামাস এসে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশে ঘোরাঘুরি করছে, আমাদের এই পাকিস্তানকে গুড়িয়ে দিতে হবে। এটার অপশন নেই, আমাদের গুড়িয়ে দিতে হবে। আমরা সীমান্তে ঢুকে গেছি, এবার ঢুকবো, এক একটা শহর আমরা হিসাব বুঝে নেব। এবং আমি নিশ্চিত বালুচিস্তান, বিএলএ এবার বার করে নেবেই আগামী 24-48 ঘন্টার মধ্যে। পেশাওয়ার, খাইবার পাখতুনখোয়া এবার বার করে নেবেই তালিবানরা। এবার করাচি থেকে দেখো কি হয়। আমি বলেছি এই পাকিস্তানের আয়ু নেই আর। ভারতবর্ষের সীমার ভেতর ওরা আত্মঘাতী হামলা করার চেষ্টা করছে। ভারতের দিকে চোখ তুলে তাকালে ওদের চোখ উপড়ে নেবো আমরা। বাংলাদেশও শিক্ষা পায়। একটুখানি আপনাকে বিরত করছি, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আসছে, মনে হয় কি প্রত্যেকের জন্য বিশাল খুশির খবর। আমরা শুরু করেছিলাম যে দীপাবলি আমাদের আকাশিত হচ্ছে, কিন্তু আমাদের পাল্টা গিফট দিতে শুরু করলে, দিওয়ালি গিফট পাকিস্তানের কাছে পৌঁছলে তব क्या होगा। আর এই মুহূর্তে খবর আসছে ধ্বংস পাকিস্তানের অ্যাওয়াক প্রতিরক্ষা ব্যবস্থা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সবথেকে বড় খবর। আরো একটা প্রতিরক্ষা ব্যবস্থা কি করবে এই দেশটা, আমি সত্যি বুঝতে পারছি না। আমরা দেখছি, আপনারাও দেখুন এবং গোটা রিয়েল লাইভ সিনেমা দেখতে থাকুন। পাকিস্তানের অ্যাওয়াক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, 3টে অ্যাওয়াক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস। পাকিস্তানের একাধিক জায়গায় এবার ভারতের প্রত্যাঘাত। অনেকক্ষণ ধরে বদমাইশি চলছিল, অনেকক্ষণ ধরে ছুঁচোবাজি ছাড়ছিল। একবার সোনালি যদি আমি বলে দিই যে এই আওয়াকটা কি, এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ মজার কথা বা সবচেয়ে দুঃখের কথা পাকিস্তানের জন্য, পাকিস্তানে এয়ার অ্যালার্মটাও বাজবে না, এয়ার সাইরেন বাজবে না, কোনো ধরনের কোনো রিমোট কন্ট্রোলড যে সেন্সরগুলো রয়েছে সেগুলো থাকবে না। অর্থাৎ ভয়ঙ্কর অবস্থা। পাকিস্তান এমনিতেই সমস্ত সিভিলিয়ান প্লেন আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল। এখন একটা প্লেনের সাথে আরেকটা প্লেনের ধাক্কা লাগার সম্ভাবনা আছে, কারণ এই মুহূর্তে রেডার সিস্টেম বন্ধ, এই মুহূর্তে এয়ারবোর্ন ওয়ার্নিং এবং কন্ট্রোল সিস্টেম বন্ধ। সেটা উড়িয়ে দিয়েছে ভারত। একদম ভারতের ক্ষয়ক্ষতি ছাড়াই ধ্বংস হয়ে গেল অ্যাওয়াক। এবং আরো ভালো ছবি আমি মুহূর্তে দেখাচ্ছি, মন ভালো করা ছবি রাজস্থান থেকে আসছে, জয়সলমের থেকে আসছে। বলেছিলাম তো আজকের রাতটা দীপাবলির রাত, আজকের রাত পাকিস্তান শিক্ষা নেবে, সবক শিখবে। একদম প্রপারলি যে ভাষায় লাতো কা ভূত বাতো নেহি সমঝতে, ওই ভাষাতেই ভূতকে জবাব দিচ্ছে ভারত। কারণ এই ভারত সমঝোতা নয়, কম্প্রোমাইজ নয়, এই ভারত বোঝানোর জায়গায় নেই, মৌকা দেওয়ার জায়গায় নেই, এই ভারত অ্যাটাক করতে জানে। সেই ছবি দেখাবো জয়সলমীরে, একের পর এক মিসাইল, ড্রোন মেরে নামাচ্ছে সুদর্শন চক্র। দেখুন সেই ছবি, মজা করুন, ফুল ফ্রেম কিছুক্ষণ এই ছবি। আমার তো মনে হচ্ছে গোটা রাত ধরে শুধু এই ছবিটাই দেখি। প্রাণের শান্তি, মনের আরাম, বিতান অধিকারী স্ত্রী, এতজন মায়ের যে সিঁদুর মুছে দেওয়া হলো, তাদের আজ আরেকটু শান্তি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে নাকি বলা হয়েছিল, যা মোদীকে গিয়ে বল। আজকে মোদীকে আমরা বলার পরে মোদী যে রুদ্রমূর্তি ধারণ করেছে, ভারতবর্ষের সেনাবাহিনী যে রুদ্রমূর্তি ধারণ করেছে, ভারতের দিকে তাকালে চোখ গেলে নেওয়া হবে, এটা যে আমরা বলেছিলাম সেটা কথার কথা না। দীপাঞ্জন চক্রবর্তী শুনেনি একটুখানি দীপাঞ্জন যাওয়ার আগে, মোদীকে বলো, ওরা বলেছিল আপ মোদী কো শুনো, একটু অডিও শোনাও, সবাই শুনুক, গোটা বিশ্বটা অডিও শোনাও। চক্রবর্তী আমাদের কাছে রয়েছেন। দীপাঞ্জন বাবু, কি হচ্ছে বলুন তো? মানে আমার বক্তব্য হচ্ছে এই দেশটার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে আমি বলছিলাম পিপিলিকার পাখা ওরে মরিবার তরে, পাকিস্তানকে মরার দিকে এগিয়ে যাচ্ছে। না হলে কেউ কোনো আহাম্মক, যাদের নিজের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে গেছে, কোলাপস করে গেছে, নষ্ট করে দিয়েছি আমরা, প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাওয়াক নষ্ট হয়ে গেল, তারপরও লাগাতার এগুলো করে যাচ্ছে। এটা জেনেও যে ভারত প্রথমে কখনো আঘাত করে না, আমরা কখনো ফার্স্ট এটাকে বিশ্বাসী নই, তারপরও এটা করছে। এটা কি পাগল হয়ে গেছে? দেখো, এই অ্যাওয়াক্সের কথা বলছে ময়ূক, পাকিস্তানের কাছে সাব 2000 অ্যাওয়াক্স রয়েছে এবং চাইনিজ মেড এদের কারাকোরাম অ্যাওয়াক্সও রয়েছে।
এখন এই অ্যাওয়ার্ডস যদি আসে, অ্যাওয়ার্ডসের কাজ হচ্ছে পাকিস্তানের আকাশে কোন রকম মিসাইল, ড্রোন, ফাইটার জেট, এনিথিং যদি আসে তোরা ওরা আর্লি ওয়ার্নিং দেয়, যেটা ময়ূক কারেক্টলি বলছিল, আর্লি ওয়ার্নিং দেবে যাতে এয়ার ডিফেন্স সিস্টেম কাউন্টার অ্যাটাক করতে পারে। এবার এই অ্যাওয়ার্ডস সব ধ্বংস করে দেওয়ার মানে পাকিস্তানের আকাশে কিন্তু কেউই, ময়ূক রঞ্জন ঘোষ বা স্বর্ণালী তারা ফাইটার জেট নিয়ে গিয়ে লাহোরে গিয়ে বম্বিং করে চলে আসবে, পাকিস্তান আটকানোর ক্ষমতা নেই, কারণ ওরা জানতেই পারবে না। এই অবস্থাতে যখন পাকিস্তান ভারতবর্ষে আক্রমণ করার সাহস দেখাচ্ছে, চিন্তা করছে, তোমার মনে আছে আজকে সন্ধ্যাবেলা তোমার প্রোগ্রামে আমি বলছিলাম যে এই শাহবাজ শরীফ আর আসিম মনির এরাই নরখাদক রক্তচোষা বাঘের পিঠে বসে রয়েছে, সে বাঘের নাম সন্ত্রাসবাদ, আর এই বাঘ থেকে নামতে গেলেই বাঘ খেয়ে ফেলবে। এখন ওদের কিচ্ছু করার নেই, এখন এই দেশটা আসিম মনির বা চালাচ্ছে না শাহবাজ শরীফ, এটা চালাচ্ছে জিহাদিরা, এবং জিহাদিদের কোনো তো পরোয়া নেই, ওরা তো 72 হুড়িপড়ির কাছে যাবে, সেটা ভারতবর্ষ ব্যবস্থা করে দেবে। আমি আজকে বলি, আবার বলছি যে আমি জানি না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের কাছে এই কথা যাবে কিনা। 47 সালের পর থেকে এখন অব্দি জম্মু কাশ্মীর এবং সারা ভারতবর্ষে 85,000 মানুষ প্রাণ হারিয়েছে এই জিহাদিদের পাকিস্তানের কাছে। 85,000 মানুষ সন্ত্রাসবাদের শিকার হয়েছে। এই 85,000-এর রক্তের প্রতিটা বিন্দু আমাদের আবার ফেরত আনতে হবে। যেরকম ভাবে রক্তে ভিজেছে ভারতের মাটিগুলো, সেরকম ভাবে এদের রক্তে ভেজাতে হবে লাহোর, করাচি, পেশাওয়ার, তাতে যত আসে যা বাধা আসবে আমরা সামলে নেব। 140 কোটি ভারতবাসী আজকে শপথ নেবে পাকিস্তানকে আমরা গুড়িয়ে দেবো, একদম পাকিস্তান একদম শেষ করে দিতে হবে, এটা ছাড়ার উপায় নেই। একদম। কিন্তু তার পাশাপাশি আরেকবার, যারা এই মুহূর্তে 10:45 বাজে, এই মুহূর্তে রাত সবে সন্ধে, এখন এই মুহূর্তে ভারতবর্ষে অনেক বড় রাত আজ, পাকিস্তানের জন্য হয়তো শেষ রাত আজ। কিন্তু যারা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের সামনে এসেছেন, আপনাদের জানিয়ে রাখি, লাগাতার 3 ঘন্টা ধরে আমি এবং স্বর্ণালী, এই মুহূর্তে ময়ূক এবং স্বর্ণালী আপনাদের সাথে রয়েছে একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা, যেখানে আপনারা যুদ্ধের সমস্ত আপডেট দেখছেন। এই মুহূর্তে লাহোর এবং সিয়ালকোট, এই 2 জায়গাতে আমাদের দিওয়ালি গিফট দিতে শুরু করে দিয়েছি। আমরা বলেছিলাম যে বন্ধ করো, পাকিস্তান এই অসভ্যতামোটা করো না, পাকিস্তান সেই অসভ্যতামোটাই করছে। এবং দেখুন বাজি ফুটছে, এগুলো হচ্ছে সুদর্শন চক্র, এটা হচ্ছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যে মিসাইলগুলো স্বর্ণালী, যে মিসাইলগুলো পাকিস্তান মারার চেষ্টা করছে, সেগুলো ধ্বংস হচ্ছে আকাশে, সব আকাশেই সেগুলো উড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখি, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই বলেছিলাম জম্মুর খবর, জম্মুর লোকজন সহ গোটা দেশের মানুষ জেনে নেবে যে পাকিস্তানকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছি আমরা, তার মুখে চুনকালি দিয়ে দিয়েছি। জম্মু থেকে ব্ল্যাক আউট সরিয়েও দেওয়া হলো, ওয়াও ক্যা বাত, জম্মু থেকে ব্ল্যাক আউট সরিয়ে দেওয়া হলো। জম্মুতে এমনিও কোনো বিপদ ছিল না, কারণ জম্মুর মাথায় ছিল এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের সুদর্শন চক্র। তবু যতক্ষণ পর্যন্ত এই অপারেশন চলছিল, যতক্ষণ পর্যন্ত ওদেরকে একটা করে মেরে আমরা নামাচ্ছিলাম, ততক্ষণ পর্যন্ত ব্ল্যাকআউট রাখা হয়েছিল। এইবার সেই ব্ল্যাকআউটটা তুলে দেওয়া হলো, জম্মু আবার আগের ছন্দে। আমি একবার একটু তোমাকে থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ রয়েছেন, ইন্ডিয়ান নেভির ভাইস অ্যাডমিরাল বিমলেন্দু গুহ, যিনি মূলত দায়িত্বে ছিলেন 1971 সালে ব্রহ্মপুত্রের এবং পিএনএস গাজী যে ঘুরিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানে, সেটার পেছনে যে মানুষটির অন্যতম ভূমিকা ছিল, তিনি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ভাইস অ্যাডমিরাল গুহ, অনেক স্বাগত। কি মনে হচ্ছে এই মুহূর্তে ভারত যে কাজটা করছে এবং রাত জেগে আমরা যেটা দেখতে পাচ্ছি? কথাটা কি জানো, যুদ্ধ যেটা শুরু হয়েছে এখন, এটা কিন্তু এসকালেটরি ফ্যাশনে হয়েছে। তবে আরেকটা কথা বলে রাখি, 71 থেকে এখন আমাদের 3টে ফোর্সেরই আমরা এত শক্তিশালী, সবাই হয়তো জানে না, তাদের জানানোর দরকার নেই। তবে তাদের সুরক্ষার জন্য 3টে ফোর্স অ্যান্ড কোস্ট গার্ড আছে, দে আর ফুললি প্রিপেয়ার্ড। নাম্বার 1, নেভার মাইন্ড ফ্রম হুম দ্য অ্যাটাক কামস। দ্বিতীয় কথা হচ্ছে, নেভির অ্যাডভান্টেজ ছিল আমরা ওদের দিতাম হোয়াট ইজ নোন এজ এ ডিপ্লয়মেন্ট এরিয়া। আমাদের এরা যখন যেত পোস্ট আসছে, যে কোনো সময় 2টো যুদ্ধজাহাজ গত 1 বছর ধরে হয় সাউথ ইস্টে ছিল, না হলে এখন রেড সিতে ছিল। সুতরাং ওদের কাছে যে বাড়ি থেকে এত দূর চলে এসছি, এখানে একটা কিছু হতে পারে,
এটা ওরা মানিয়ে নিয়েছিল। সুতরাং if you ask me, all three services are prepared. You can be rest assured, befitting reply will be given at appropriate time by the leadership who are conducting this. কিন্তু স্যার একটা কথা বলুন যে কতক্ষণ টিকতে পারবে? পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে, এখন প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাফাক, সেখানেও আমরা অ্যাটাক করেছি, এরপরও পাকিস্তান যে বারবার ড্রোন অ্যাটাক করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যে, কখনো পাঞ্জাব, কখনো রাজস্থান, কখনো জম্মু, কখনো গুজরাট, এগুলো কি মূর্খামি ছাড়া আর কিছু নয়? ভারতকে আবার উস্কানো হচ্ছে যাতে আমরা আবার প্রত্যাঘাত করি। না কথা জানো, যুদ্ধটা কার লিডারশিপ হচ্ছে, আর শেখ মুনির নাকি ওদের পলিটিক্যাল লিডারশিপ? কথাটা হচ্ছে এটা তো মুনির ইজ দি কি ফ্যাক্টর। ও বলেছে কন্টিনিউ, তো পাকিস্তান আর্মি কন্টিনিউ। এর সঙ্গে পলিটিক্যাল লিডারশিপের কোনো যে যোগ আছে আমার মনে হয় না। যোগ থাকলে এটা হতো না। মুনির ধাক্কা খেয়েছে, এই ধাক্কা প্রতিবারে বলছে যুদ্ধ চালিয়ে যাও। ও নিজেও জানে না যে কোথায় কি হচ্ছে, সত্যি কথা বলতে গেলে। সুতরাং ইট ইজ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে পলিটিক্যাল লিডারশিপ থেকে, ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার থেকে, আইএসআর থেকে, এখন শুধু মুনির। ভাইস অ্যাডমিরাল, আমি সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম এবং পিসিআরকে বলবো একটু আমি আরেকটা প্রশ্ন করছি, কারণ আপনাকে সচরাচর পাওয়া যায় না। আপনি মুম্বাই কোস্ট লাইনের একটা সময় দায়িত্বে ছিলেন, ভারতবর্ষে সাবমেরিন, সেই সাবমেরিন আপনার হাতের তালুর মতন, আপনি জানেন পাকিস্তানের দিকে কোন সাবমেরিন, বা আমি চাই না আরও বিস্তারিত বলতে, বাট ইন্ডিয়ান নেভি যদি ঠিক করে যে আজ রাতে সে করাচিতে যাবে, করাচি দখল করতে ইন্ডিয়ান নেভির, এটা আমার কৌতূহল, বাচ্চা ছেলে হিসাবে আমার কৌতূহল, নৌবাহিনীর ঠিক কত সময় লাগবে এবং আদৌ কি করাচি দখল করা সম্ভব? দেখো, দখল করা আর অ্যাটাক করার ক্ষেত্রে কিন্তু তফাৎ আছে। নেভি ডাজ নট অকুপাই ল্যান্ড, আর্মি অকুপাইজ ল্যান্ড। উই অ্যাটাক, উই হেল্প আর্মি। তুমি অনেকদিন আগে ফিরে যাও, যখন পর্তুগিজ হয়েছে আঞ্জেদিপেতে, তখন দি অনলি আইল্যান্ড নেভি ওয়েন্ট বিকজ ইট ওয়াজ ইনঅ্যাক্সেসেবল। এছাড়া আমরা কোনো দিন ফুট অন গ্রাউন্ড যাই না। নেভি বড় একটা ফুট অন গ্রাউন্ড যায় না। বাংলাদেশ ওরা তো নেভি ডিড নট গো ফুট অন গ্রাউন্ড। উই হেল্প দ্য আর্মি to occupy land, assist them, analyze the enemy. আমাদের সেই কাজটা আমরা ফুললি প্রিপেয়ার। আর তুমি যেটা সাবমেরিন কথা বলো, I want to tell you, they are fully ready, fully worked up, and they have got appropriate ammunition. I use your deliberately appropriate ammunition. বেশ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ভাইস অ্যাডমিরাল বিমলেন্দু গুহ ছিলেন। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ব্রেকিং নিউজটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী, আমরা সেটা বিবিসি ব্রেকিংও দেবো, পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘুমথুম থেকে উঠে এই মুহূর্তে ইমার্জেন্সি মিটিংয়ে বসছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন বোধহয়, ঘুম ভেঙে উঠে তিনি ইমার্জেন্সি মিটিংয়ে বসেছিলেন, এখন উঠে পড়েছেন। কিন্তু আমার মনে হচ্ছে আজকের রাত কাভার হতে হতে পাকিস্তান সাবার হয়ে যাবে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।